মৃত বউকে কবর দিয়ে ওখানেই বসেছিলাম। এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরি নাই, কেউ কি আসো এখানে? কবরের ভিতর থেকে বইয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেলাম। বুঝতেছি না কি করব, কারণ এইদিকে একটু পরে ইশারা আজান দিবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পর ভাবলাম কবরটি খুঁড়েই দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পেছন থেকে বলে উঠল, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে, এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে, শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়েই দৌড়ে বাড়ি চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে, আশিক, কাজটি তুমি ঠিক করো নাই, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিচ্ছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসেই মাটি খুঁড়তে লাগলাম। প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি। এমন সময় আবার পেছন থেকে কেউ একজন বলে উঠল, আশিক, চলে যাও এখান থেকে। এইবার সাহস নিয়ে বললাম, সাহস থাকলে আমার সামনে এসে কথা বল, এমন চোরের মতো লুকিয়ে কথা বলিস না। তবুও আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, এটাই ভালো হবে, চলে যা। আমি কোনোভাবেই চলে যাব না, যদিও যাই আমার বউকে নিয়েই যাব, ও এখনো মারা যায়নি। দেখি লোকটা হাসতে হাসতে বলল, আমার কথাগুলো শুনলি না, তোকে পস্তাতে হবে। আমি বললাম, সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পরে যখন কবরটা পরিপূর্ণভাবে খোঁড়া হয় তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটি মাথার দিকে আছে, যা দেখে আমার শরীর থপথপ করে কাঁপতাছে এবং ঘামতাছে। চিৎকার শুরু করলাম, মিম, তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো। কথাটি বলেই সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, স্বামী, তুমি এসেছো আমাকে নিতে? হ্যাঁ, কিন্তু তুমি কথা বলতেছো কোথা থেকে সেইটা তো বুঝতে পারলাম না। এই দেখো আমি কবরের উপরে। কথাটি শুনেই উপরে তাকিয়ে দেখি সত্যি তো আমার বউ উপরে। তখন জিজ্ঞেস করলাম, তুমি উপরে থাকলে তাহলে নিচে কে? নিচে তো কেউই নেই। কথাটি শুনেই নিচে তাকিয়ে দেখি সত্যিই তো নিচে কেউ নেই। মুহূর্তের মধ্যেই উধাও। এই, তুমি না এখানে ছিলে, তাহলে মুহূর্তের মধ্যে উপরে গেলে কিভাবে? তোমার সামনেই তো উঠলাম আর তুমি দেখতে পেলে না, এইটা কোনো কথা? একদম মিথ্যা বলবে না, উঠেছি আমি, তুমি লক্ষ্য করো নাই। ও আচ্ছা, তুমি মৃত্যুর পরে কিভাবে বেঁচে উঠলে? তুমি তো মরে গিয়েছিলে। না, আমি মরি নাই। ঠিক আছে, এখন বাসায় চলো। কবরস্থানে বর্তমানে কেউ নেই, পুরো এলাকা নির্জন। আরে ভয় করিও না, আমি তো আছি। বইয়ের কথাই আশিক একটু আশ্চর্য হলো, কারণ যেই মেয়েটি সন্ধ্যা হলে বাইরে যেতে ভয় পেত সে কিভাবে বলতেছে ভয় পেও না, আমি আছি। আচ্ছা মিম, তোমার ভয় লাগতেছে না? না, ভয় লাগতেছে না। তুমি থাকতে কিসের ভয় বলো? এরপরে মিমকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার সঙ্গে সঙ্গে সবাই ওকে দেখে বেশ আশ্চর্য হলো, কারণ একটি মৃত ব্যক্তি কিভাবে জ্যান্ত মানুষের মতো চলাফেরা করতেছে। সবাই জিজ্ঞেস করলো, কি ব্যাপার মিম, তুমি মারা যাওনি? আশ্চর্য, আমি মারা যাব কেন? আপনারা বুঝতেছেন না, আপনারা বুঝতে না পেরে আমাকে মৃত ভেবে মাটি দিয়েছিলেন। ও যাক, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, এইটা দেখে আমরা খুশি হলাম। তাই? হ্যাঁ, কারণ তোমার মতো। কথাটি শেষ হতে না হতেই আশিক বলে উঠল, মিম, তোমার শরীর অপরিষ্কার, ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসো। ঠিক আছে। এরপরে এভাবে 3-4 দিন চলে গেল। হঠাৎ একদিন রাতে লক্ষ্য করলাম মিম বিছানায় নাই। তাই কৌতূহলবশত বাইরে বের হলাম খোঁজার জন্য। বাইরে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাই মিম উঠান ঝাড়ু দিচ্ছে। একটু গলা হাসর দিয়ে জিজ্ঞেস করলাম, মিম, তুমি এত রাতে উঠান ঝাড়ু দিচ্ছ কেন? কাহিনী কি? হ্যাঁ, দেখো না স্বামী, জায়গাটা কত অপরিষ্কার। এমন স্থানে কেউ থাকে বলো? প্রায় 3 বছর এমন ভাবেই থাকলে হঠাৎ তোমার এতটা পরিবর্তন, বুঝলাম না। তোমাকে বোঝা লাগবে না, চলো ঘুমাতে যাবো এখন। কথা বাড়ালাম না, মিমের সঙ্গে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে একটু বাইরে যেতেই শুনতে পেলাম কবরস্থান থেকে লাশ হারিয়ে যাচ্ছে। সেই লাশগুলো আবার একটি পুকুর পাড়ে পাওয়া যাচ্ছে, কিন্তু লাশের চোখ দুটি করেই নিখোঁজ। কথাটি শুনে একটু ভয় পেলাম মনে। তার সামনে না গিয়ে সোজা বাসায় আসলাম। বাসায় এসে দেখি মিম বাসায় সব কাজ করতেছে। বুঝলাম না, যেই মেয়েটা কাজকে ভয় পেত সেই মেয়েটা কিভাবে এত কাজ করছে। এমন মুহূর্তে মা এসে বলে, আশিক, বাবা তোকে কিছু কথা বলতে চাই আমি। হ্যাঁ মা, বলো, কি বলবা? বাবা, মিমের কথাবার্তা, আচার আচরণ বেশ অদ্ভুত হয়ে গিয়েছে। যেই মেয়েটা কোনো কাজ পারতো না সেই এখন সব কাজ করছে। আবার বলে, আরো কাজ থাকলে বলো আমাকে।
মায়ের কথা শুনে আমিও বেশ অবাক হলাম, কারণ আমিও এইসব পরিবর্তন দেখতেছি মিমের মধ্যে। মা, আমি দেখতেছি এ ব্যাপারটা, তুমি চিন্তা করিও না। সারা দিনটি যাওয়ার পরে রাত্রে মিমকে বললাম, মিম, তুমি কি সত্যি আমার বউ? মিম বলে, এমন অদ্ভুত প্রশ্ন শুনে মিম উত্তর দিল, তুমি যে কেমন প্রশ্ন করো আমার কাছে উত্তর থাকে না, তাই এই, তুমি এখন ঘুমাও তো, আমার ভীষণ ঘুম পাচ্ছে এখন। কথাটি শুনে ঘুমের ভান করে থাকলাম, আর মনে মনে ভাবলাম আমাকে জানতেই হবে মিমের আসল কাহিনীটা কি। কবর থেকে উঠে আসার পরেই কি এমন হলো? এইভাবে চিন্তা করতে করতে রাত 12টা বেজে গেল। এমনও মুহূর্তে দরজা খোলার শব্দ পেলাম, তাই সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠেই দেখি মিম একটি সাদা শাড়ি পরে কোথায় যেন যাচ্ছে। কৌতূহল হয়ে তার পিছু নিলাম, দেখি কোথায় যায়। এত রাতে এই সাদা শাড়ি পরে প্রায় 2-3 মিনিট পিছু নেওয়ার পরে দেখলাম মিম কবরস্থানের দিকে যাচ্ছে, যেটা দেখে আমার বুকটা একটু কম্পন দিয়ে উঠল। তবুও পিছু যেতে থাকলাম। অবশেষে যখন কবরস্থানের কাছে চলে আসলাম, তখনই দেখি মিম তার শরীর থেকে সেই সাদা শাড়িটি সম্পূর্ণ খুলে ফেললো। এইবার মিম চিৎকার করে বলতে লাগলো, অভ্র, খুব শীঘ্রই তুমি আবার পৃথিবীতে চলে আসবে, আর মাত্র কিছু চোখ লাগবে। মিমের এমন চিৎকারের আওয়াজ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে একটি ছেলে কণ্ঠ ভেসে আসলো, কোহিলিকা, তোমার জীবনে আমি শীঘ্রই ফিরে আসব, তুমি চেষ্টা চালিয়ে যাও। এমন মুহূর্তে পেছন থেকে কেউ একজন এসে আমাকে বলে, গল্পটি সেকেন্ড পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করুন, আর যদি আপনারা ফুল গল্পটি